আজকে আমি আপনাদের কাছে আবার এলাম। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। এটা কোর্স ইপিসি 1 ইউনিট 4, এটা ফার্স্ট সেমিস্টারের জন্য তৈরি। যাই হোক, আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পঠন দক্ষতার বিকাশ। এই নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে মূল আলোচনাটা করব। ডেভেলপিং রিডিং স্কিলস অর্থাৎ পঠন দক্ষতার বিকাশ। কিভাবে ছাত্রদের কাছে আমরা বিষয়টাকে উপস্থাপন করব যার দ্বারা ওদের রিডিংয়ের বা পঠনের ক্ষেত্রে ওদের সমস্যা তৈরি না হয়, এবং কি করলে ওরা বিষয়টাকে আরো ভালোভাবে পাঠ গ্রহণ করতে পারবে। এই বিষয়টাকে এই স্লাইডে আপনারা দেখুন, আমি মোট টপিকটাকে 4টে ফেজে বিভক্ত করেছি। প্রথমটা হচ্ছে ডেভেলপিং ক্রিটিক্যাল রিডিং স্কিল, 2 নম্বর হচ্ছে ডেভেলপিং রিফ্লেক্টিভ স্কিলস, 3 নম্বর অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিলস, আর চতুর্থ হচ্ছে ডেভেলপিং মেটা কগনিশন ফর রিডিং। প্রথমটা হচ্ছে ডেভেলপিং ক্রিটিক্যাল রিডিং স্কিলস, অর্থাৎ বাংলায় এটাকে চর্বণামূলক পাঠও বলা যায়। অর্থাৎ বেশ ভালো করে বুঝে বুঝে, চর্বণা পাঠ বলতে যেমন চিবিয়ে চিবিয়ে মানুষ খায় হজম করার জন্য, ভালো করে সহজ পাচ্য করার জন্য বিষয়টাকে। তা এখানে বিষয়টাকে যখন আমরা বুঝে বুঝে ভালো করে পাঠ করব, সেটাকে বলা হচ্ছে ডেভেলপিং ক্রিটিক্যাল রিডিং স্কিলস, বাংলায় বলা হয় চর্বণামূলক পাঠ দক্ষতার বিকাশ। 2 নম্বরটা হচ্ছে ডেভেলপিং রিফ্লেক্টিভ স্কিলস, রিফ্লেক্টিভ স্কিলস অর্থাৎ চিন্তনমূলক পাঠ দক্ষতার বিকাশ। রিফ্লেকশন মানে একটা চিন্তা ভাবনা চেতনা, তার দ্বারা যে পাঠ দক্ষতা তার বিকাশ। 3 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিলস, অর্থাৎ পঠন দক্ষতার বিকাশের ক্ষেত্রে আবশ্যিক কার্যাবলী, কি কি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো। আর চতুর্থ হচ্ছে ডেভেলপিং মেটাকগনিশন ফর রিডিং, অর্থাৎ পঠনের অধিপ্রজ্ঞার বিকাশ সাধন। এই যে মোট 4টে বিষয় আমরা এখানে চিহ্নিতকরণ করেছি, আমার মনে হয় এই 4টে বিষয়কে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি বা পাঠদানের ক্ষেত্রে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো কঠিন বিষয় অত্যন্ত সহজ হয়ে যেতে পারে। অর্থত আমাদের বোঝার ক্ষেত্রে, আমাদের নিজেদের বিষয়টা উপলব্ধির ক্ষেত্রে সেটা খুব সহজ হয়ে যেতে পারে। এই স্লাইডটাতে আপনারা দেখুন, ডেভেলপিং ক্রিটিক্যাল রিডিং স্কিলসে আমার যে বক্তব্যটা, এখানে একটা কোটেশন আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। জুলিয়া বিকলের critical reading can be defined as the process of thinking critically in a logical and organized manner about what is being read. A critical reader asks questions about the material, understands implied meaning, and learns to evaluate and consider what is being read. মানে অদ্ভুতভাবে দেখুন, এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে রিডিং স্কিলের আসল মানেটা, যে যে কোনো বিষয়কে আমরা যদি যুক্তিসঙ্গতভাবে এবং বিধিসম্মতভাবে সুসংগঠিতভাবে চিন্তা করি, যে কোনো বিষয়কে আমরা যদি তার পিছনে যুক্তিটাকে ভাবি, কেন হলো এটা হলো, তার পিছনে কারণটা কি, অর্থাৎ কি, কেন এবং কিভাবে, এই 3টে প্রশ্ন দিয়ে যদি আমরা যে কোনো বিষয়কে ভাবি, তাহলে দেখবেন বিষয়টা অনেক সহজ হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সুগঠিত চিন্তা ভাবনার দ্বারা আমাদেরকে বিষয়টাকে উপস্থাপন করতে হবে, এবং আমাদের ভাবনাটাকেও অত্যন্ত সুগঠিতভাবে চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করতে হবে। আর দেখবেন যে কোনো বিষয়ে পাঠক মনে মনে প্রশ্ন করে, বিষয়টাকে উপলব্ধি করে,
এবং তারপরে নিজের মতো করে বিষয়টাকে গ্রহণ করে। এই গ্রহণ করার বিষয়টা, উপলব্ধি করার বিষয়টা এবং নিজের মনের প্রশ্ন করার বিষয়টা তখনই পাঠক ভালোভাবে পারবে যখন বিষয়টা তার ভালো লাগবে। খুব ভালোভাবে আপনি বলুন তো, যদি কোনো বিষয় আমাদের কারোর কাছে আসে যেটা আমাদের ভালো লাগে না, নিরস, তাহলে আমরা কি সেই বিষয়টাকে মন দিয়ে পড়ি, না মন দিয়ে তার বিষয়টাকে গ্রহণ করি? আমরা গ্রহণ করি না, সেটাকে আমরা পাঠে পড়িও না। কিন্তু সেই বিষয়টাকে গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব হচ্ছে শিক্ষকের। তাহলে ওই একই সূত্র, শিক্ষককে অত্যন্ত নলেজেবল হতে হবে, অত্যন্ত জ্ঞানী, প্রাজ্ঞ, পণ্ডিত হতে হবে। না না, বিষয়ের পণ্ডিত নয়, তাকে সেই সময়ে সেই বিষয়টা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। সেই জন্য বলছে ক্রিটিক্যাল রিডিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ থিঙ্কিং। অর্থাৎ একটা জটিল বিষয় চিন্তা ভাবনাকে তৈরি করে। ছাত্রের মনের চিন্তা ভাবনাকে কে জাগ্রত করবে? শিক্ষক। তা শিক্ষক যদি কোনো বিষয়কে সঠিকভাবে পাঠদান করতে না পারেন, তার কাছে যদি মনে হয় ফুরনে মাটি ফেলার মতো, যাচ্ছে যাক, হচ্ছে হোক, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন হয়ে যায় ততই আনন্দ, এই আপ্তবাক্য যদি তার মনে থাকে, তাহলে তার পাঠদানেও সেই ছাপ পড়বে। কিন্তু শিক্ষক যদি বিষয়টাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দরদ দিয়ে ভাবেন, তাহলে তিনি চেষ্টা করবেন নানান তথ্য আহরণ করে নানানভাবে বিষয়টাকে সুসংগঠিতভাবে চিন্তন প্রক্রিয়ার উপযোগী করে গড়ে তুলতে। সেক্ষেত্রে কি হবে? ছাত্র তাঁর চিন্তন প্রক্রিয়ার অনুসারী হয়ে উঠবে। ক্রিটিক্যাল রিডিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ থিঙ্কিং ক্রিটিক্যালি in a logical and organized manner about what is being read. A critical reader asks questions about the material, understand implied meaning, and learns to evaluate and consider what is being read. অদ্ভুতভাবে দেখুন, ছাত্র বলুন বা পাঠকই বলুন, সে বিষয়টাকে পাঠ গ্রহণ করে তার রসাস্বাদন করে তাকে যথাযথভাবে মূল্যায়ন করবে। সেটাই হচ্ছে কিন্তু আদর্শ পাঠ, এবং সেটাই হচ্ছে চর্বণা পাঠ। অর্থাৎ সেই পাঠটার দ্বারাই বিষয়টা কিন্তু সঠিকভাবে উপলব্ধ হয়। কিন্তু যে বিষয়টা চর্বণা পাঠের দ্বারা হয় না, গভীর উপলব্ধির বাইরে হয়, ব্যতিরেকে, সেই বিষয়ে কি হয়? ভালোভাবে পাঠ গ্রহণ হয় না। সেই জন্য বলা হচ্ছে রিডিং স্কিলস অবশ্যই নির্ভর করবে দক্ষতার উপরে। এই স্লাইডটাতে দেখুন, ক্রিটিক্যাল রিডিং ইনভলভস প্রেজেন্টিং এ রিজনড আর্গুমেন্ট দ্যাট ইভ্যালুয়েটস অ্যান্ড অ্যানালিসিস হোয়াট ইউ হ্যাভ রিড। অর্থাৎ এই বিষয়টা স্ট্র্যাটেজিস ফর ক্রিটিক্যাল রিডিং এর একটা অন্যতম বিষয়। স্ট্র্যাটেজিস মানে পদ্ধতি। আমরা দেখেছি যখন কোনো পাঠ গ্রহণ করা হয়, পাঠকের তখন মনে কয়েকটা প্রশ্ন থাকে। প্রথম হচ্ছে অবজেক্টিভিটি, আমি কেন এটা পড়ছি, এটা পড়ে আমার লাভটা কি, আমার উদ্দেশ্যটাই বা কি, এইটা পাঠকের মনে কিন্তু সবসময় জাগরুক হয়, সে যে কোনো ধরনের বিষয় হোক। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টা পড়ছি তার বিবরণ, অর্থাৎ কনটেক্সট, তার টোটাল বিষয়টার বিবরণ, বিষয়ের প্রকৃতি, স্ট্রাকচার, গঠন প্রক্রিয়া, তা কি ধরনের বিষয়টা, তার ভিতরে কোনো যুক্তিতর্ক আছে কিনা, এবং যদি যুক্তিতর্ক থাকে সেটা কোনো প্রামাণ্যতার দাবি রাখে কিনা, অর্থাৎ সেটা সঠিক কিনা, নাকি কাল্পনিক আদিভৌতিক কিছু ব্যাপার। অর্থাৎ যে বিষয়ই আমরা পাঠ গ্রহণ করি না কেন, তার পিছনে কয়েকটা উদ্দেশ্য বা যুক্তি থাকে। এই যে পাঠ, এই বিকাশ করার তিনটি উল্লেখযোগ্য পদ্ধতি আছে। এই উল্লেখযোগ্য পদ্ধতিগুলোকে বলা হয় SQ3R। এই পদ্ধতিটা রবিনসনস টেকনিক্স নামেও পরিচিত। SQ3R, প্রত্যেকটা ধাপ বা স্টেপ তার আদ্যক্ষর অনুযায়ী এটা হয়েছে। যেমন সার্ভে, কোশ্চেন, রিড, রিকল অ্যান্ড রিভিউ। সার্ভে, প্রথম হচ্ছে সার্ভে। সার্ভে হচ্ছে নিরীক্ষণ, সাধারণভাবে বিষয়টাকে বোঝা।
এটা যে কোনো ধরনের রচনাকে বা টেক্সটকে এক নজরে দেখে আমরা পর্যবেক্ষণ করতে পারি। আখ্যাপত্র, ভূমিকা, অনুচ্ছেদ, শিরোনাম, দেখবেন অনেক বইয়ের ভূমিকাটা যদি আমরা পড়ি, তাহলে বইয়ের ভূমিকাটা পড়ার সাথে সাথে আমরা কিন্তু বুঝতে পারি বইটার ভেতরে কি আছে। এবং যে পাঠক অনুচ্ছেদ পড়ে উপলব্ধি করে নিতে পারে সে কিন্তু সহৃদয় পাঠক, অর্থাৎ সে অন্তর দিয়ে বিষয়টাকে পড়াশোনা করে। তো এটাকে বলা হচ্ছে সার্ভে। দ্বিতীয় হচ্ছে কোশ্চেন। কোশ্চেন হচ্ছে কি প্রশ্নকরণ। এই প্রশ্নকরণটা যে কোনো পাঠকের মনের মধ্যে তৈরি হতে হবে যে আমরা এই বিষয়টা যে পড়ছি, হোয়াট ডু আই অলরেডি নো অ্যাবাউট দিস সাবজেক্ট, আমি বিষয়টার সম্পর্কে কি জানি, আমি যে বিষয়টা পড়ছি রসগ্রহণের জন্য আদৌ কি আমি বিষয়টা কিছু জানি, আমার কি কোনো প্রাথমিক জ্ঞান আছে? তাহলে কি হবে, বিষয়টার প্রকৃত রস আস্বাদনটা হবে না। যেমন মনে করুন আমি মহাকাশ সম্পর্কে কিছুই জানি না, মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুপরমাণুর বিষয়বস্তু জটিল তত্ত্ব যদি আমার সামনে দেওয়া হয়, বলে যে এটার উপরে তোমাকে প্রশ্ন করব, পরীক্ষা দিতে হবে, তাহলে পড়বো, কিন্তু বিষয়টা মনোযোগ দিয়ে পড়বো না, কারণ আমি জানি এটা আমি জানি না কিছু। যা পড়তে হবে আমাকে মুখস্থ করে প্রেজেন্ট করতে হবে। এই যে বিষয়টা, এটা খুব একটা ভালো নয় পঠনের পক্ষে। তারপরে দেখবেন এই প্রশ্নটা প্রত্যেক পাঠকের মনে জাগ্রত হয় যে আমি যে বিষয়টা পড়ছি এটার সঙ্গে আমার সম্পর্কটা কোথায়, এটা পড়ে আমার লাভটা কি হবে, কোনো লাভ হবে কি আদৌ? হবে না। আর তৃতীয়ত, আমার যে পূর্ব অভিজ্ঞতাগুলো আছে তার সঙ্গে কি এইটার কোনো আদৌ মিল আছে বা মিল হবে, এটাকে বলা হচ্ছে কোশ্চেন। অর্থাৎ প্রথমে বিষয়টাকে অবজার্ভ করা, তারপর মনের মধ্যে নানান প্রশ্নকে জাগরুক করা, এরপর হচ্ছে রিড, অর্থাৎ বিষয়টাকে ভালোভাবে 2-3 বার করে আমাকে পঠন করতে হবে। তারপরে যে রিকল বা রিসাইট এটাকে বলা হয়। রিকল মানে হচ্ছে আমি যে বিষয়টা পড়লাম সেটা মনে মনে ঝালিয়ে নেওয়া, আমার মনে থাকছে তো বিষয়টা, নাকি নীরস খটখটে পড়তে হয় তাই পড়ে যাচ্ছি। তারপরে রিভিউ অর্থাৎ পুনরালোচনা। এই রিভিউ হচ্ছে কতগুলো প্রশ্ন পাঠকের মনে জাগে, আমি যেটা পড়লাম এতক্ষণ আদৌ আমি কিছু বুঝতে পেরেছি, বা বুঝতে পারলেও সেটা যুক্তিসঙ্গত বোঝা হয়েছে তো। এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় SQ3R। দেখুন, এস মানে সার্ভে, কিউ মানে কোশ্চেন, আর 3R মানে হচ্ছে রিড, রিকল অ্যান্ড রিভিউ। এই তিনটে, এই প্রত্যেকটা আদ্যক্ষর নিয়ে এই SQ3R এটা করা হয়েছে। এরপর হচ্ছে দেখুন স্ক্রোল প্রসিডিওর, অর্থাৎ এই বিষয়টা এসেছে একই সঙ্গে বারবার বিষয়গুলো অনবরতভাবে ঘুরপাক খাওয়ার জন্য। এই সার্ভে, কোশ্চেন, রিড, রিকল, রিভিউ এগুলো হলো স্ক্রোল প্রসিডিওরের প্রাথমিক ধাপ। এবার স্ক্রোল প্রসিডিওরে কি কি আসবে? স্ক্রোল প্রসিডিওরে আসবে সার্ভে অফ হেডিংস, কন্টেন্ট, রিড দ্য টেক্সট, আউটলাইন অ্যান্ড লুক ব্যাক। দেখুন স্লাইডে আমার এই ফার্স্ট অক্ষরগুলো অর্থাৎ আদ্য অক্ষরগুলো সব হলুদ রঙে চিহ্নিত করা আছে। সার্ভে দ্য হেডিংস অর্থাৎ শিরোনাম যেটা সেটাকে অবজার্ভ করা। মনে করুন আমি একটা উপন্যাস পড়ছি বা ছোট গল্প পড়ছি, দেনা পাওনা রবীন্দ্রনাথের। এই যে শিরোনাম দেনা পাওনা, এই নামটা কেন দেনা পাওনা, অন্য কিছু নয় কেন? তাহলে কি পাওনা, দেনা, লেনা, দেনা, দেওয়া, নেওয়া এই সম্পর্কিত বিষয় আছে ভেতরে? হতে পারে। তাহলে সার্ভে দ্য হেডিংস অর্থাৎ শিরোনামটাকে প্রাথমিক সমীক্ষার দ্বারা আলোকপাত করা। দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে সংযুক্তিকরণ, আমার মনের যে প্রশ্ন তার সঙ্গে বিষয়টার লিঙ্ক ঘটানো, সংযুক্তিকরণ করা। 3 নম্বর যে রিড দ্য টেক্সট অর্থাৎ বিষয়টাকে এবার ভালো করে পাঠ করা। আউটলাইন মানে হচ্ছে বিষয়ের ভেতরটাকে মূল অংশগুলো চিহ্নিত করা। শেষে হচ্ছে লুক ব্যাক মানে ফিরে দেখা।
আমি যদি দেনা পাওনা গল্পটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখুন, সার্ভে দ্য হেডিংস, অর্থাৎ আমি দেনা পাওনা গল্পটা প্রথমে অ্যানালিসিস করলাম, নামকরণটা, যে ভেতরে দেনা পাওনা এই বিষয়টাই কি আছে। তারপরে কন্টেন্ট, আমি টোটাল বিষয়টাকে পড়লাম, পড়ে বিষয়টাকে দেখলাম যে হ্যাঁ, এটাই দেনা পাওনা সম্পর্কিত বিষয়। রিড দ্য টেক্সট, ভালো করে আবার বিষয়টাকে পড়লাম। আউটলাইন, এর মূল জায়গাগুলোকে আমি চিহ্নিত করলাম, চরিত্রগুলোকে চিহ্নিত করলাম, ঘটনাটাকে চিহ্নিত করলাম। লুক ব্যাক, অর্থাৎ ফিরে দেখা, কেন এই বিষয়টা এত গ্রহণযোগ্য হলো, এইটা নিয়ে আলোকপাত করা বা তুলে ধরা। তাহলে এই যে বিষয়টাকে বলা যায় স্ক্রোল প্রসিডিওর, অর্থাৎ এটা খুব ধারাবাহিকভাবে হয় এবং অত্যন্ত স্মুথলি বিষয়টা আমাদের মনের ভেতরে ঘটে চলে। এরপরে হচ্ছে টেকনিক্স অফ সেন্সিটিভ থিঙ্কিং, অর্থাৎ সূক্ষ্ম চিন্তন কৌশলকে গ্রহণ করা। টেকনিক্স অফ সেন্সিটিভ থিঙ্কিং, এখানে দেখুন, ডেসক্রিপটিভ ফেজ, পার্সোনাল ইন্টারাপটিভ ফেজ, ক্রিটিক্যাল অ্যানালিসিস ফেজ অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাকশন ফেজ। এই যে বিষয়গুলো দেয়া আছে, চরিত্রের বাস্তবতা, যুক্তিযুক্ততা, গ্রহণযোগ্যতা, ভ্যালু, এথিক্স, মোরালিটি, এই সমস্ত বিষয়ের সেন্সগুলো, এই বিষয়গুলো কতখানি চিন্তন প্রক্রিয়ার উপযোগী, এই বিষয়টাকে চিহ্নিত করা। তাহলে একটা বিষয়কে আমি পাঠ করতে গেলাম, রিডিং পড়ে চলে এলাম, তা নয়, কিন্তু বিষয়টা ছাত্রদের কাছে বোধগম্য করে তোলার জন্য আমাকে অনেকগুলো প্রসিডিওর মেনটেন করতে হয়, এবং সেটা আমরা জ্ঞানতসারেও করি, অজ্ঞানতও করতে থাকি। আমাদের চিন্তা ভাবনা, আমাদের চেতনা কিন্তু এইভাবেই চালিত হয়। এই স্লাইডটাতে দেখুন, অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিলস। অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিলস, অর্থাৎ পঠন দক্ষতা বৃদ্ধির জন্য বা বিকাশের জন্য আবশ্যিক কার্যাবলী। কি কি দক্ষতা, পঠন দক্ষতা বাড়ানোর জন্য আবশ্যিক কার্যাবলী কি কি? প্রথমটা হচ্ছে, দেখুন আমি দিয়েছি টাইপস অফ রিডিং কম্প্রিহেনশন অ্যাক্টিভলি, ডিফারেন্ট ফর্মস অফ রিডিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ টাইপস অফ রিডিং কম্প্রিহেনশন অ্যাক্টিভলি বলতে কাজের প্রকারভেদ, কত রকমের পদ্ধতিতে হয়, সেটা আমরা নানান ধরনের আবৃত্তির মধ্যে করতে পারি, দ্রুত পঠনের মধ্যে করতে পারি, শব্দবন্ধ বাক্যবন্ধ গঠনের মধ্য দিয়ে করতে পারি, ডায়াগ্রাম, চার্ট, ম্যাপ, বিভিন্ন ধরনের টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়ালস, বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড, ফ্ল্যাশবোর্ড, ফ্ল্যাশ কার্ড, ছবি, ঘটনা, সচিত্র ছবি, চলচ্চিত্র, এইসবের মাধ্যমেও করতে পারি। আর 2 নম্বরটা দিয়েছি ডিফারেন্ট ফর্মস অফ রিডিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্যাবলী। এখানে প্রথম দিয়েছি কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন ব্যবহার। পঠন শুরু করার আগে ছাত্রদের কিছু প্রশ্ন দেওয়া যেতে পারে, যেটাকে প্রিভিয়াস নলেজ আমরা বলি। প্রিভিয়াস নলেজ থেকে জ্ঞান নিলে আমরা বিষয়টাকে অনেক সহজ করে প্রেজেন্ট করতে পারি। 2 নম্বর যে হেডিং, হেডিং মানে শিরোনাম। প্রিভিয়াস নলেজটা ছাত্রদের কি আছে তার সঙ্গে লিঙ্ক করে আমরা শিরোনামের পাঠ ঘোষণা করব। 3 নম্বর হচ্ছে সামারাইজ, অর্থাৎ যে কোনো বিষয় পাঠদানের আগে, আমি আপনাদের বহুবার বলেছি বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ক্লাসে পড়াতে গিয়ে, যে আমাদেরকে ক্লাসে পড়ানোটাকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এডুকেশনাল এলিমেন্টসে বিভাজন করে নিতে হবে, যেটাকে বাংলায় বলা হয় শিক্ষণমূল। এই এডুকেশন এলিমেন্টসটাকে আমি যদি ছোট করি, প্রথমে তাদের কাছে ব্রিফ সামারাইজেশন করে দিই, অর্থাৎ একেবারে ছোট্ট করে 2-4 কথায় আজকের পঠনের বিষয় এইটা বলে আমি মূল বিষয়টাই গেলাম। প্রেডিকশন, প্রেডিকশন মানে হচ্ছে কি অনুমান। ছাত্ররা যখন গল্পটা শুনবে তখন তাদের মনে একটা অনুমান ভিত্তিক ইলাস্ট্রেশন তৈরি হয়ে যাবে, সেই ইলাস্ট্রেশনটার ভিত্তিতে তারা তখন পাঠের আগ্রহ প্রকাশ করবে মনে মনে। এরপর হচ্ছে গ্যাপড অর ক্লোজ টেক্সট, অর্থাৎ ফাঁক বা ছাড়যুক্ত রচনা। এইবার যখন আমি পাঠদান করতে গেলাম শিশুদের কাছে, তাদের কাছে বিষয়টা কিন্তু
একেবারে নির্ভেজালভাবে তৈরি হয়ে গেল। কারণ আমি আগে বিষয়টার ব্রিফ সামারাইজেশন করে দিয়েছি, তাদের আকর্ষণ বাড়িয়ে দিয়েছি, তাদের আগ্রহ তৈরি করে দিয়েছি। এরপরে হচ্ছে কম্প্যারিজন, অর্থাৎ তুলনা। অর্থাৎ সেই তুলনাটা কিভাবে প্রেজেন্ট সিচুয়েশনের সঙ্গে অ্যাট দ্য সেম সিচুয়েশন, যখনকার বিষয়টা আমি পড়াচ্ছি তার সঙ্গে এখনকার তুলনামূলক আলোচনাটা একটু করে দিতে হবে। তারপরে যে পার্সোনাল রেসপন্স, অর্থাৎ ব্যক্তিগত প্রতিক্রিয়া। কোনো বিশেষ চিন্তা, বিশেষ উদ্দীপক নিয়ে তৈরি করা কোনো পাঠ শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে ব্যক্তিগত প্রতিক্রিয়ার দ্বারা ফিডব্যাক দেয়। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কন্টেন্ট, অর্থাৎ বিষয়ের পুনঃপ্রতিস্থাপন। শিক্ষার্থীরা ছবি, ডায়াগ্রাম, চার্ট, ইলাস্ট্রেশন, ম্যাপ এইসব দেখে তারা কিন্তু পুনরায় বিষয়টার প্রতি আগ্রহশীল হয়ে উঠবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে পারি। বাংলা সাহিত্যে নকশিকাঁথার মাঠ বলে একটা কবিতা আপনারা পড়েছেন, কবি জসীমউদ্দিনের লেখা। তা ছাত্রদের কাছে গিয়ে আমরা প্রিভিয়াস নলেজ থেকে প্রশ্ন করতে পারি যে আচ্ছা বলো তো, শীতকালে আমরা কি ব্যবহার করি? কেউ বলল লেপ, কেউ বলল তোষক, কেউ বলল কম্বল, কেউ বলল বালাপোষ। কাঁথা কিন্তু শব্দটা কেউ বলছে না। আচ্ছা বেশ, এবার বলো তো, প্রত্যন্ত গ্রামাঞ্চলে গরিব মানুষরা শীতে কি ব্যবহার করে? তখন দেখা যাবে সত্যি সত্যি কেউ না কেউ বলে ফেলবে কাঁথা। যদি না বলতে পারে তখন শিক্ষকই বলবেন কাঁথা ব্যবহার করে। তখন ছেলে মেয়েরা কিন্তু বুঝতে পারবে হ্যাঁ কাঁথা বিষয়টা তো আমরা শুনেছি। আচ্ছা, এই কাঁথা যখন নকশা আকারে তৈরি করা হয় বিভিন্ন সূচি শিল্পের দ্বারা, তখন সেই কাঁথাকে কি বলা হয়? নকশি কাঁথা। আজকে তোমাদের এই নকশি কাঁথা নিয়ে একটা সুন্দর কবিতা পড়াবো, প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা পড়াবো কাঁথা নিয়ে। ঠিক তখন অ্যাট দ্য সেম টাইম ছাত্রছাত্রীদের মনে একটা দোলাচল চিত্রতা তৈরি হবে যে কাঁথা নিয়ে আবার কি কবিতা স্যার পড়াবেন। তখন শুরু করতে হবে যে এই কাঁথা নিয়ে একটা সুন্দর কবিতা লিখেছিলেন কবি জসীমউদ্দিন। আমরা মূল পাঠে কিন্তু প্রবেশ করলাম। কবিতাটার নাম নকশি কাঁথার মাঠ। কিন্তু কেন জানো? ওরা গল্পটা খুব ছোট্ট আকারে ইলাস্ট্রেট করে দিতে হবে। গল্পটা বলে দেওয়ার পর তাদের মনে দেখবে শান্ত একটা ভাব চলে আসবে ছাত্রদের মনে। তারা কিন্তু মানসিক প্রস্তুত হয়ে যাবে কবিতাটা শোনার জন্য। তখন কবির কবিতা ঠিক পজ, ছন্দ এগুলো মিলিয়ে সুন্দরভাবে পাঠদান করতে হবে। একটা অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি হবে শ্রেণীকক্ষে, এবং ছাত্ররা তখন মনে মনে প্রস্তুত হয়ে ভাববে এই রূপাই, এই সাজু যেন আমরাই। এমন একটা মোহময় আবেশ তৈরি হয়ে যাবে সাহিত্যের। তাহলে এই যে বাংলা পাঠদান, এই পাঠদান কিন্তু তখন প্রকৃত পাঠে পরিণত হবে। এই যে স্কিল বা এই দক্ষতার দ্বারা শিশু মনকে কিন্তু সহজেই আকর্ষণীয় করে তোলা যায়। এই যে স্লাইডটা আপনারা দেখুন, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি ডেভেলপিং মেটা কগনিশন ফর রিডিং। ডেভেলপিং মেটা কগনিশন ফর রিডিং অর্থাৎ পঠনের অধিপ্রজ্ঞার বিকাশ সাধন। এই পঠনে অধিপ্রজ্ঞার বিকাশ সাধন অর্থাৎ অধিপ্রজ্ঞা বলতে আমরা চিন্তার প্রক্রিয়াকে বলি। এটা এডুকেশনাল টার্মে অধিপ্রজ্ঞা বলা হয়। অর্থাৎ আমাদের চিন্তা চেতনার যে ভাবনা, যে বিশ্লেষণাত্মক মানসিকতা, সেটা কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে আমরা সেটাকে উন্নত করি। যে বিষয়টা পাঠদান করলাম বা পড়লাম বা গ্রহণ করলাম পাঠ, সেইটার ব্যাপারে। এটাকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। একটা যে সেলফ নলেজ, একটা যে টাস্ক নলেজ, একটা স্ট্র্যাটেজিক নলেজ, আর একটা মেটাকগনিটিভ স্কিলস। সেলফ নলেজটা কি? সেলফ নলেজ হচ্ছে একজন শিক্ষার্থী বা চিন্তক হিসেবে সেটা ছাত্রের নিজস্ব ধারণা। শিক্ষক পাঠদান করলেন, ছাত্র পাঠ গ্রহণ করলো, কিন্তু ওই যে আপনাদের আগে বলেছিলাম আমি, পাঠের ভালো মন্দের গ্রহণটা সে কিভাবে করবে সেটা সম্পূর্ণ তো নির্ভর করে ছাত্রের উপরে। তাহলে এইটাকে বলা হয় সেলফ নলেজ, নিজের জ্ঞান তৈরি করা, এটাকেই বলা হয় সেলফ নলেজ। দ্বিতীয় যে টাস্ক নলেজ। টাস্ক নলেজ মানে হচ্ছে যে বিষয়টা
ছাত্রকে পাঠ দেওয়া হলো এবং ছাত্র পাঠ গ্রহণ করলো, তার নিজস্ব ধারণা দিয়ে সেটাকে উপস্থাপনা করা, এটাকে বলা হয় টাস্ক নলেজ। 3 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজিক নলেজ, অর্থাৎ কৌশল। এটাও আমি আপনাদের আগে বহুবার বলেছি। শিক্ষক বোঝালেন তার নিজের মতো করে, ছাত্র কিন্তু বিষয়টাকে গ্রহণ করবে তার নিজের মতো করে, এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক নলেজ। সে যে পদ্ধতিতে গ্রহণ করবে সেটা তার স্ট্র্যাটেজি, আর শিক্ষক যে পদ্ধতিতে বোঝাবে সেটা শিক্ষকের স্ট্র্যাটেজি। এরপর হচ্ছে মেটাকগনিটিভ স্কিল, অর্থাৎ প্রজ্ঞার দক্ষতা, অর্থাৎ কোন দক্ষতার দ্বারা কিভাবে পঠনের স্কিলকে উন্নত করা যায়। সেটা যে প্রথম হচ্ছে পঠন, তারপর নির্বাচিত অংশের পাঠ গ্রহণ, নিয়ন্ত্রিত গতিতে আয়ত্তে রাখা পাঠকে, ব্যক্তিগত অভিজ্ঞতাকে সংযুক্ত করা, পরবর্তী পাঠ নিয়ে অনুমান করা এবং বিষয়টাকে পুনঃ গঠন করা, এবং শিক্ষকের প্রত্যাশা এবং শিক্ষার্থীর ফললাভ। তাহলে এই যে 4টে স্টেপ, এই 4টে স্টেপ হলে কিন্তু আমাদের পাঠের দক্ষতা বৃদ্ধি হয়। সেলফ নলেজ, টাস্ক নলেজ, স্ট্র্যাটেজিক নলেজ, মেটাকগনিটিভ স্কিল। অর্থাৎ যে বিষয়টাই পাঠ গ্রহণ করলাম সেটা গ্রহণ বা পাঠ দানেই সীমাবদ্ধ নয়, তা থেকে আমরা কি পেলাম, কেন পেলাম, এই বিষয়টা আমাদের কিন্তু উপলব্ধির মধ্যে রাখতেই হবে, তবেই আমাদের কিন্তু বিষয়ের যথার্থতা তৈরি হবে। আজকে তাহলে আমরা যে বিষয়টা নিয়ে মোট আলোচনা করলাম সেটা ডেভেলপিং রিডিং স্কিলস। এতে 4টে পয়েন্ট মোট আলোচনা করলাম: ডেভেলপিং ক্রিটিক্যাল রিডিং স্কিলস, ডেভেলপিং রিফ্লেক্টিভ স্কিলস, অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিলস, আর ডেভেলপিং মেটাকগনিশন ফর রিডিং। অর্থাৎ এই 4টে বিষয়কে আমরা যদি ঠিকঠাক আমাদের অনুমান ভিত্তিক নয়, আমরা যদি এটাকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের পঠনের দক্ষতার বিকাশ সাধন ঘটবে। আজ এই অবধি থাক, নেক্সট ভিডিও আবার দেখা হবে। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, আমি এবার থেকে প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও আপনাদের জন্য দেব, প্রতিদিন আর ভিডিও আমি দেব না। কেমন? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।